আসসালামু আলাইকুম। পপুলার এডুকেয়ার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স 2 এর সুপার সাজেশন নিয়ে। আমাদের আজকের এই ক্লাসটা ম্যাথমেটিক্স 2 এর উপর যে সুপার সাজেশনটা আছে, সেই সুপার সাজেশনের উপর বেস করে আমরা আজকের এই ক্লাসটা সাজিয়েছি ইনশাআল্লাহ। এবং খুব সুন্দর করে আমরা আজকের এই ক্লাসে ম্যাথমেটিক্স 2 এর যে সকল গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যে সকল অধ্যায়ের উপর আমাদের বেশি বেশি মাত্রায় প্রবলেম হইতে পারে, সেই সকল অধ্যায় আমরা খুব ভালো করে আলোচনা করব। পাশাপাশি আমাদের সুপার সাজেশনটা খুব শর্টকাটে আলোচনা করার চেষ্টা করব এবং আমরা এমন কিছু অঙ্ক আজকের এই ক্লাসে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, বা এমন কিছু অঙ্ক আমরা আজকের এই ক্লাসে সমাধান করব যে অঙ্কগুলা পরীক্ষায় 100% সম্ভাবনা আছে আসার মতো। সো আজকের এই ক্লাসটা সকল শিক্ষার্থীদের জন্য, যাদের ম্যাথমেটিক্স 2 আছে, সকল শিক্ষার্থীদের জন্য এই ম্যাথমেটিক্স 2টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে তাহলে আমরা প্রথমত একটু লাস্টের দিকে আলোচনা করার চেষ্টা করি। যেমন আমাদের ভেক্টরের কিছু অধ্যায় আছে, ভেক্টরের 3টা অধ্যায় আছে, আপনারা সকলে জানেন। ভেক্টর বীজগণিত, স্কেলার গুণন, ভেক্টর গুণন। তো প্রথমত আমরা লাস্টের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর থেকে একটু আলোচনা করার চেষ্টা করি। তার পরবর্তীতে আমরা প্রথম থেকে আবার একটু আলোচনা করব যে কোন সকল প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। আমি সেই প্রশ্নগুলো আপনাদেরকে লিখে দিব কিংবা দাগাই দিব। ঠিক আছে? তাহলে প্রথমত আমরা একটু স্যার ভেক্টর বীজগণিত থেকে শুরু করি, ভেক্টরের পার্টটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি আজকের ক্লাসে। সো চলুন স্যার, তাহলে আমরা প্রথমত কি নিয়ে আলোচনা করব বলেন স্যার? আমরা প্রথমত একটু আলোচনা করতে যাচ্ছি ভেক্টর বীজগণিত নিয়ে। প্রথমত আমরা চ্যাপ্টার 13, যেটা হচ্ছে ভেক্টর বীজগণিতের উপরে। তাহলে চলেন স্যার আমরা প্রথমত ভেক্টর বীজগণিত নিয়ে একটু আলোচনা করি। ভেক্টর বীজগণিতটা শেষ করব, অর্থাৎ ভেক্টরের যে আমাদের 3টা অধ্যায় আছে, আমরা এই ভেক্টরের 3টা অধ্যায় কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত আমরা একটু চলেন স্যার ভেক্টর বীজগণিতটা নিয়ে কথা বলি। আচ্ছা, এর পরবর্তী যে অধ্যায় আমাদের 13তম অধ্যায় হচ্ছে ভেক্টর বীজগণিত। তারপরের অধ্যায়টা হচ্ছে স্কেলার গুণন, তারপরটা হচ্ছে আমাদের যে ভেক্টর গুণন বা ক্রস গুণন আছে সেটা নিয়ে। তাহলে প্রথমত আমরা ভেক্টর বীজগণিতটা যদি না বুঝি, তাহলে কিন্তু আপনি এই যে পরবর্তী যে অধ্যায়টা আছে স্কেলার গুণন কিংবা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন, এই দুটো অধ্যায় বুঝবেন না। সেজন্য আমি একটু এটার বেসিক সহকারে আলোচনা করব। আমি এটার বেসিক সহ আলোচনা করার পরেই ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো। দেখেন, আপনারা সকলেই জানেন যে পদার্থবিজ্ঞান বলেন অথবা গণিত শাস্ত্রে আমরা দুই ধরনের রাশি ইউজ করে থাকি। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। এটা আমরা ম্যাক্সিমাম সবাই জানি যে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্কেলার একটা ভেক্টর। এটা নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তাই না? আচ্ছা, তারপরে আপনারা আরো বিষয় জানেন। আমি কি বললাম যে পদার্থবিজ্ঞান এবং ম্যাথ শাস্ত্রে বা ম্যাথমেটিক্সে আমরা দুই ধরনের রাশি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, আরেকটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। ওকে, যেটাকে আরো অনেক অনেক নামে ডাকে, যেমন একটা হচ্ছে দিক রাশি, একটা অদিক রাশি, এরকমও বলা যায়। তো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদের মান দিক দুইটারই প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ মান প্লাস দিক, অর্থাৎ এটার একটা ডিরেকশন লাগে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে শুধুমাত্র মান দ্বারাই আমরা সম্পূর্ণরূপেই এই রাশিটাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে? এই পর্যন্ত আমার সাথে সবাই একমত এবং এই বিষয়গুলো আমরা জানি, সেজন্য আমি আর ডিটেইলস এদিকে আলোচনায় যাচ্ছি না। আমরা সব সরাসরি চলে যাব কয়েকটা ভেক্টর রাশির আলোচনায়, অর্থাৎ ভেক্টর রাশির কিছু প্রকারভেদ আছে সেইগুলো নিয়ে একটু যদি কথা বলি। আচ্ছা, আপনারা সকলেই তো জানেন যে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। খুব বেশি একটা সময় লাগবে না এই আলোচনাগুলো করতে। ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ, এটা আশা করি সবাই জানেন। ভেক্টর রাশির প্রকাশ যেমন আমরা কিভাবে প্রকাশ করতে পারি। সাপোজ মনে করেন, ধরেন আমাদের একটা ভেক্টর রাশি এরকম, ধরেন এরকম যদি একটা রাশি থাকে, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং এখানে একটা ডিরেকশন আছে এ থেকে বি এর দিকে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো স্যার? আমরা এটাকে লিখতে পারি এ বি লিখে তার উপর একটা তীর চিহ্ন দিয়ে দিতে পারি। তো এখানে এ বি দ্বারা হচ্ছে এই ভেক্টরটার মান প্রকাশ করবে, আর উপরে যে তীর চিহ্নটা দিয়েছেন এটা হচ্ছে এই ভেক্টর রাশির দিকটা প্রকাশ করবে, এরকম ভাবে বুঝি। আচ্ছা, তো এখানে এটা কেন লিখলাম, এটার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, দ্বারক রেখা কি, এটাকে একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। দ্বারক রেখা কথাটা সামনে আসবে, তো সেই জন্য এটাকে আপনি প্রথমে একটু আলোচনা করে ফেলি। দ্বারক রেখাটাকে আপনি মাতৃরেখাও বলতে পারেন। ঠিক আছে? দ্বারক রেখা হচ্ছে কি তার মাতৃরেখা, এরকম বলতে পারেন, কোনো সমস্যা নেই। সাপোজ মনে করেন আমাদের এখানে একটা রেখা আছে এরকম, যে ও থেকে এটা ধরেন বি বিন্দু, এটা ও বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো ও বি রেখার উপরে একটা ভেক্টর রাশি অবস্থিত। ধরেন এখানে আমাদের হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ইউ একটা ভেক্টর,
এই যে এটা হচ্ছে কি স্যার আমাদের ইউ একটা ভেক্টর। তাহলে এটা হচ্ছে স্যার আমাদের ইউ একটা ভেক্টর রাশি। এখন এই ইউ ভেক্টর রাশিটা কোন রাশির উপর অবস্থিত বলেন তো স্যার? কোন রেখার উপর অবস্থিত? ওবি রেখার উপর অবস্থিত। তাহলে এই যে যে ওবি রেখাটা আছে এখানে, এই ওবি রেখাটাই হচ্ছে এই ইউ ভেক্টরের দ্বারক রেখা বা মাতৃরেখা। মানে কোন একটা ভেক্টর রাশিকে যে রেখা ধারণ করে, গ্রহণ করে বা যার উপর অবস্থিত, সেটি হচ্ছে তার দ্বারক রেখা অথবা মাতৃরেখা, আপনি এটাকে বলতে পারেন মনে রাখার সুবিধার্থে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরো অনেকভাবে প্রকাশ করা যায়। আপনি দুইটা লেটার দিয়েও একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারেন ঠিক এইভাবে, যেমন এটার উপর তীর চিহ্ন দিয়ে, অথবা এটার উপর একটা যদি দাগ দিয়ে দেন, অথবা অথবা যদি এটার উপর একটা আপনি দাগ দেন, অথবা এটা নিচে যদি একটা দাগ দেন, অথবা হচ্ছে আপনি এটাকে বোল্ড হরফে লিখলেন, হ্যাঁ, বড় হাতের অক্ষর যেটাকে আমরা বলি বোল্ড হরফ, মানে মোটা করে যেটাকে লিখলেন, হ্যাঁ। সো বোল্ড হরফে মূলত এই ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, মানে প্রকাশ করা যায়। তারপর আপনি একটা একটা এই ওয়ার্ড দিয়ে হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারেন। সাপোজ যদি এ ভেক্টর হয় তাহলে আপনি এর উপর তীর চিহ্ন দিলেন, অথবা এর নিচে তীর চিহ্ন দিলেন, অথবা এর উপরে তীর চিহ্ন দিলেন। ঠিক আছে? তো এইভাবেও কিন্তু আপনি হচ্ছে ভেক্টর রাশিটাকে প্রকাশ করতে পারেন। তাহলে ভেক্টর রাশির প্রকাশ আশা করি আমাদের ক্লিয়ার, এগুলো আমরা সকলেই জানি। সেজন্য আমি খুব একটা সময় অপচয় করতেছি না এগুলো আলোচনা করার জন্য। আমরা কোনটা আলোচনা করব? আমরা আলোচনা করব কয়েকটা বিশেষ ধরনের ভেক্টর আছে, এই ভেক্টরগুলো নিয়ে যদি একটু কথা বলি। আপনার কোনগুলো জানতে হবে? আপনার বইয়ের মধ্যে অনেকগুলো ভেক্টর রাশি আছে, অনেক ভেক্টর প্রকারভেদ অনেকগুলো আছে। তো আমরা অত সকল ভেক্টর নিয়ে আলোচনা করব না, কয়েকটা ভেক্টর নিয়ে আলোচনা করব। যেমন প্রথমত আসেন, যেগুলো ডেফিনেশন আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে। এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আপনার পরীক্ষায় অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। ঠিক আছে? অর্থাৎ এখন যে আলোচনা করব সেটা হচ্ছে আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। নাম্বার 1, নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর। নাল অথবা শূন্য ভেক্টর কাকে বলে? শূন্য ভেক্টর। আচ্ছা, তারপরে আসতে পারে আমাদের একক ভেক্টর। তারপরে আসতে পারে সমান ভেক্টর কাকে বলে? সমান ভেক্টর। এগুলা কিন্তু আসবে, আমি এখানে যে কয়েকটা ভেক্টর প্রকারভেদ লিখতেছি এখান থেকে অবশ্যই আপনারা আসবেই। তারপরে হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। আরেকটা 5 নম্বর হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। এই 5টা অবশ্যই অবশ্যই পড়ে যাবেন পরীক্ষার জন্য, কেননা এখান থেকে আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকতে পারে। আমি জাস্ট শর্ট করে কিছু বলতেছি। দেখেন, শূন্য বা নাল ভেক্টর কাকে বলে? এখানে বোঝাই যাচ্ছে যে শূন্য তার মানে কি, যে ভেক্টরের পরম মানটা শূন্য, যে ভেক্টরের পরম মান বা মানটাই শূন্য বলতে পারেন, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। হ্যাঁ, শূন্য বা নাল ভেক্টর বলা হয়। যে ভেক্টরের মানটা কি হয়? শূন্য হয়, তার পরম মানটা 0 হয়, সেটাকে শূন্য ভেক্টর বলা হয়। তারপরে আসেন একক ভেক্টর। যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলা হয়। খুবই সংক্ষেপে বলে এরকম বলা যায়। আর যদি একটু ডিটেলসে বলার চেষ্টা করি, কোন ভেক্টরকে তার মান দ্বারা, পরম মান দ্বারা, কোন ভেক্টরকে তার পরম মান দ্বারা, পরম মান আমরা আশা করি এটা বুঝতে পারেন, পরম মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টর পাওয়া যায় তাকেই একক ভেক্টর বলে। সিম্পলি আমি যদি একটা কথা বলি, সাপোজ মনে করেন আমাদের এখানে একটা ভেক্টর রাশি দেওয়া আছে। এখন আমি যদি বলি এই এ এর একক ভেক্টরটা কত, তাহলে আপনি কি বলবেন জানেন? এ এর একক ভেক্টরটা হচ্ছে আমি সংজ্ঞার মধ্যে কিন্তু বলে দিয়েছি। দেখেন, কোন ভেক্টরকে, মানে এ ভেক্টরের যেহেতু একক ভেক্টর বের করতেছেন, তাহলে অবভিয়াসলি এই এ ভেক্টরকে তার যে পরম মান আছে, পরম মান মানে কি, দুই পাশে আপনি মডুলাস দিয়ে দেন। এই যে কোন ভেক্টরকে তার পরম মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে তার একক ভেক্টর। অথবা এটাকে আরো ভাবে বলা যায় যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলা হয়। ওকে, আশা করি এটা ক্লিয়ার।
এর পরবর্তীতে আরো কয়েকটা ডেফিনেশন লিখছি আমি, দেখেন আর কয়েকটা টার্ম লিখছি এখানে। যেমন আসেন সমান ভেক্টর এবং হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বলা হয় এটাকে, বা ঋণাত্মক ভেক্টর এরকম বলা যায়। আমি এই দুইটাকে একসাথে বোঝানোর চেষ্টা করতেছি। সাপোজ মনে করেন আমাদের এখানে দুইটা ভেক্টর এরকম, এটা হচ্ছে ধরেন এ একটা ভেক্টর, আচ্ছা এইভাবে লিখি আমি, ধরেন এটা এ বি একটা ভেক্টর, ঠিক আছে? যেমন এটা হচ্ছে আপনার এ বি ভেক্টর, ডিরেকশনটা কোন দিকে? ওই দিকে। আর এইখানে আরেকটা ভেক্টর মনে করেন সাপোজ আপনার সিডি, আরেকটা ভেক্টর কি স্যার? সিডি। এটা সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে সিডি একটা ভেক্টর। এখন সমান ভেক্টর হইতে গেলে তাকে তিনটা ক্রাইটেরিয়া মাস্ট বি ফিল আপ করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে দুটি ভেক্টরের পরম মান সমান হইতে হবে বা মান সমান হইতে হবে। দ্যাট মিন্স আপনি এখান থেকে বলতে পারেন যে এ বি সমান সমান হচ্ছে আমাদের সিডি। এটা হচ্ছে ফার্স্ট কথা, যে তাদের পরম মান বা ভ্যালু মানটা কি হইতে হবে? সমান হইতে হবে। দুই নাম্বার কথা হচ্ছে দিক একই হইতে হবে, দিক একই হইতে হবে, দিক একই, এবং দ্বারক রেখা একই বা সমান্তরাল হইতে হবে। দ্বারক রেখা একই অথবা ভেক্টরদ্বয় কি থাকতে হবে? সমান্তরাল হইতে হবে। তো এই যে যখন আপনি দুইটা ভেক্টরের মধ্যে এই তিনটা কন্ডিশন পাবেন, তখনই ওই দুইটা ভেক্টরকে পরস্পরের সমান ভেক্টর বলা হবে। আবার বলতেছি, দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য তিনটা ক্রাইটেরিয়া মাস্ট বি ফিল আপ করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পরম মান সমান, মানে মানটা সমান হইতে হবে। দুই নম্বর ক্রাইটেরিয়া দিক একই হইতে হবে। দেখেন এখানে এবি ভেক্টর এবং সিডি ভেক্টর, এই দুইটা ভেক্টর কিন্তু দিক একই দিকে, সেও কিন্তু ওই পশ্চিম দিকে যাচ্ছে, সেও পশ্চিম দিকে যাচ্ছে, তাদের দুজনের ডিরেকশন একই। দ্বিতীয়ত কি বলছে? দ্বারক রেখা একই। দ্বারক রেখা মানে যে এই দুইটা ভেক্টর যদি দ্বারক রেখা একই হইতো, মানে যদি এরকম হইতো, মনে করেন লম্বা এখানে একটা রেখা আছে, ধরুন এটা হচ্ছে আমাদের ওডি একটা রেখা, বা ও ই যাই বলেন কোনো সমস্যা নাই। এই রেখার মধ্যে মনে করেন এখানে আমাদের কি আছে? এইটুকু হচ্ছে এবি ভেক্টর এবং এইটুকু হচ্ছে আমাদের সিডি ভেক্টর, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, যদি আমাদের এরকম কি হইতো? দ্বারক রেখা একই হইতো অথবা যদি সমান্তরাল হইতো, তবেই আমরা কি বলতে পারতাম যে এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর সমান ভেক্টর। তাহলে আপনি লিখতে পারেন যে এবি ইজ ইকুয়াল টু সিডি, মানে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু সিডি ভেক্টর। এখন আমরা যে অধ্যায়টার নামটা দিলাম প্রথমত ভেক্টর বীজগণিত, এই যে আমরা স্কেলার রাশি, স্কেলার রাশির জন্য তো সাধারণ বীজগণিতের সূত্র মেনটেন করা যায়, বাট ভেক্টর কিন্তু সাধারণ বীজগণিতের অনেক সূত্র মেনটেন করে না বা মেনে চলে না। সেজন্য এই ভেক্টরটাকে আমরা আলাদাভাবে আলোচনা করার জন্য নতুন একটা বীজগণিত উৎপত্তি হয়েছে, যার নামই হচ্ছে ভেক্টর বীজগণিত। সেই জন্যই মূলত হচ্ছে আমাদের এত কিছু শিখা লাগতেছে। না হলে আমরা যেভাবে নরমাল যে বীজগণিতের সূত্রগুলো ছিল সেইভাবে অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই ভেক্টরটাকে আলোচনা করতে পারতাম, কিন্তু ভেক্টর তো এটা মেনটেন করে না, মেনে চলে না। সেজন্যই ভেক্টরের জন্য আলাদা একটা বীজগণিত, তার নাম কি? ভেক্টর বীজগণিত। আচ্ছা, এরপর আসেন বিপরীত ভেক্টর। তাহলে সমান ভেক্টর কমপ্লিট, বিপরীত ভেক্টরটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে প্রথম যে 1 নাম্বার এবং 3 নাম্বার যে কন্ডিশনটা আছে, এই দুইটা সেমই থাকবে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে বা ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে। এই দুইটা কন্ডিশন সেম একই থাকবে, হ্যাঁ, এই দুইটা কন্ডিশন সেম, অর্থাৎ দুইটা ভেক্টরের মান সমান হইতে হবে এবং দ্বারক রেখা একই বা সমান্তরাল হইতে হবে, এই দুইটা কন্ডিশন সেম। জাস্ট এই ক্ষেত্রে যে দিকের কথা যে বলতেছি না, যদি দিকটা খালি কি হয়? বিপরীত হয়। দিক যদি বিপরীত হয়, দিক বিপরীত হইলে আপনি কি বলবেন? ওই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর আপনি বলতে পারেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই দুইটা ভেক্টরকে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন। ধরেন সাপোজ এবির ডিরেকশনটা এই দিকে আর সিডির ডিরেকশনটা আগে যেরকম এই দিকে ছিল, মানে একই দিকে ছিল, এখন একই দিকে না থেকে যদি এই দিকে থাকে, এই দিকে যদি থাকে, মানে দিকটা যদি চেঞ্জ হয়ে যায়, তখন আপনি বলতে পারবেন যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস সিডি ভেক্টর। মানে অর্থাৎ এই দুটো ভেক্টরকে আমরা পরস্পর কি বলবো? এই যে ঋণাত্মক ভেক্টর গুলো, দিক চেঞ্জের কারণে এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসে, সেজন্য, ঠিক আছে? এজন্য এই দুটো ভেক্টরকে পরস্পরের ঋণাত্মক ভেক্টর বলা যায়। এইটুকু ক্লিয়ার। এরপরে স্যার মোস্ট ইম্পর্টেন্ট আয়ত একক ভেক্টর, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আয়ত একক ভেক্টর, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, দেখেন এই যে এখন যে বিষয়গুলো পড়াচ্ছি না, আপনি এই বিষয়গুলো যদি ভালো করে বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনি ম্যাথ অটোমেটিক্যালি পারবেন। এই যে আয়ত একক ভেক্টর এখন যেটা বোঝাবো,
আই তো একক ভেক্টর, তার মানে কি এটা অবশ্যই একটা একক ভেক্টর। একক ভেক্টর চেনার উপায় হচ্ছে এর মাথায় একটা টুপি দেখবেন, এর মাথায় টুপি পরা, হুজুর টাইপের লোক তো সেজন্য মাথায় একটা টুপি থাকে। ওকে, তো মনে করেন আমরা এখানে এই যে দুইটা অক্ষ অঙ্কন করতেছি, দ্বিমাত্রিক ভাবে আমি বুঝাই, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। আর এখানে ধরেন একটা অক্ষ নিলাম, সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ, এক্স ওয়াই জেড, এই তিনটা ত্রিমাত্রিক যদি চিন্তা করি, তাহলে এই যে এখানে যে আমরা তিনটা অক্ষ চিন্তা করতেছি, এই তিনটা অক্ষে ক্রিয়াশীল একক ভেক্টরকেই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটা অক্ষে ক্রিয়াশীল একক ভেক্টরকে, মানে ক্রিয়াশীল যে সকল ভেক্টর কাজ করে, ঠিক আছে, সেই ক্রিয়াশীল একক ভেক্টরকেই আয়ত একক ভেক্টর বলা হয়। আমি আবার বলতেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষে ক্রিয়াশীল একক ভেক্টর গুলাকেই আয়ত একক ভেক্টর বলা হয়। যেমন এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টরটার নাম হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টরটা হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টরটার নাম হচ্ছে কে। তাহলে এই যে আমরা এখানে পাইলাম আই, তারপরে পাইলাম হচ্ছে জে, তারপরে পাইলাম হচ্ছে স্যার কে, এই তিনটাই হচ্ছে আয়ত একক ভেক্টর। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এই তিনটাই কি বলেন তো? আয়ত একক ভেক্টর। কেননা এখানে আইটা কাজ করে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টরটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টরটা হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টরটা হচ্ছে কে। তাহলে এই তিনটা একক ভেক্টরকে কি বলা হবে? আয়ত একক ভেক্টর বলা হবে। এবং এরা পরস্পরের সাথে, যেমন আয়ের সাথে যে পরস্পর 90 ডিগ্রি কোণ তৈরি করে, দেখেন আয়ের সাথে যে, যেহেতু এই অক্ষ এবং এই অক্ষের মধ্যবর্তী কোণটা কত 90, তাহলে আই এবং জে এটা মধ্যবর্তী কোণটা কিন্তু কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি। সেম ভাবে আপনি যদি আই এবং কে এর মধ্যে বলেন, এই ক্ষেত্রে কোণটা হচ্ছে 90, এই ক্ষেত্রে এটার মধ্যে যদি কোণের কথা বলেন, এই ক্ষেত্রে কোণটা হচ্ছে কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি। ঠিক আছে, এটা বুঝতে হবে। এখন এখান থেকে আমরা আরেকটা যে বিষয় শিখবো সেটা দেখেন, এটা থেকে আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা কি। সাপোজ মনে করেন আমি এখানে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করতেছি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে একটা বিন্দু যেটা হচ্ছে পি বিন্দু, অবস্থান ভেক্টর নিয়ে একটু কথা বলা প্রয়োজন। এখন আমরা অবস্থান ভেক্টরটা নিয়ে একটু কথা বলতেছি, অবস্থান ভেক্টর। এখন ধরেন এইখানে যে পি বিন্দুটা অবস্থিত, তার মানে পি বিন্দুর কি আছে স্যার? অবশ্যই একটা স্থানাঙ্ক আছে, স্থানাঙ্কটা ধরেন এক্স ওয়াই, স্থানাঙ্কটা কত? এক্স ওয়াই। তাহলে এখানে এক্স মানেটা কি? এখানে এক্স মানেটা হচ্ছে, আপনি যদি এই পি বিন্দু থেকে লম্ব টানেন, এই যে লম্ব যদি টানেন, তাহলে এইটুক ডিসটেন্স হচ্ছে এক্স এর ভ্যালু, এইটুকু ডিসটেন্স, এই যে এইটুকু ডিসটেন্স, এইটুকু ডিসটেন্স কার? এই যে এক্স এর জন্য আপনি এইটুক গেছেন। আর যদি এখানে ওয়াই যে স্থানাঙ্কটা লিখছেন, ওয়াই মানে বলতে কি স্যার, পি থেকে আপনি যদি এখানে একটা লম্ব টানেন, তাহলে এইটুক হচ্ছে কি স্যার? এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে এক্স। এখন আপনি যদি এই ওপিটা যোগ করেন, ওপিটাকে যদি কি করে দেন? যোগ করে দেন। ওপিকে আমরা যদি কি করে দেই স্যার? যোগ করে দেই, তাহলে দেখেন এখানে আমরা একটা ভেক্টর পাচ্ছি, ওপি ভেক্টর। তাহলে এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুর অবস্থান আপনি কোন ভেক্টরের সাহায্যে প্রকাশ করতেছেন? ওপি এর সাহায্যে প্রকাশ করতেছেন। তাহলে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায়, সেই ভেক্টরটাকে কি বলে? অবস্থান ভেক্টর বলে। তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর সংজ্ঞা আসতে পারে কিন্তু স্যার, যে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা কি পাইলাম স্যার? ওপি। ঠিক আছে, মানে কোন বিন্দুর অবস্থান আপনি যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করবেন সেটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। তাহলে ও বিন্দু, পি বিন্দুর অবস্থান ভেক্টর কি? ওপি। তাহলে এখন ওপি সমান আপনি কিভাবে লিখতে পারেন? দেখেন ওপি এই অবস্থান ভেক্টরটা, এই অবস্থান ভেক্টরটা কি করছে, সে এই পি বিন্দুটা এক্স অক্ষের দিকে এতটুকু অংশ কেটে নিছে, এই যে এইটুকু দখল করছে, এবং ওয়াই অক্ষের দিকে এতটুকু অংশ সে দখল করছে, তাই না? তাহলে এখন বলেন তো, এক্স অক্ষের দিকে তো একটা আয়তাকার ভেক্টর ছিল, সেটা কত? এক্স আই, এবং ওয়াই অক্ষের দিকেও কিন্তু একটা একক ভেক্টর ছিল, সেটা কি? জে। তাহলে আপনি যদি তাদের সাথে জাস্ট একক ভেক্টরটা বসাই দেন আর কি, হ্যাঁ, তাহলে এক্স আই এবং ওয়াই অক্ষের দিকে যেটা কাজ করতেছিল সেই একক ভেক্টরটা বসা দিলে কি হবে? ওয়াই জে হবে, এবং এই দুটাকে যদি যোগ করে দেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? কি পেয়ে যাবেন বলেন তো? তাহলে এই যে আমাদের অবস্থান ভেক্টরটা আছে স্যার, এই যে আমাদের অবস্থান ভেক্টরটা আছে, এই ওপি, এই অবস্থান ভেক্টর ওপিটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এক্স আই প্লাস ওয়াই জে।
ঠিক আছে, যদি এখানে আমাদের ত্রিমাত্রিক থাকতো, হ্যাঁ যদি ত্রিমাত্রিক থাকতো, সাপোজ মনে করেন এখানে আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক স্থাপন করতেছি, এখানে বিন্দুটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে, পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতাম এক্স ওয়াই জেড, সেই ক্ষেত্রে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তাহলে এই ক্ষেত্রে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমাদের এই যে এটা হচ্ছে তার অবস্থান ভেক্টর ওপি, মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান, সেই ক্ষেত্রে যদি স্থানাঙ্কটা এরকম দেখা যায়, মানে স্থানাঙ্ক যদি এরকম করে লেখা থাকে, তাহলে সেখান থেকে আপনি সেটাকে ভেক্টরে কেমনে ফরম্যাট দিবেন বা ভেক্টরে কেমনে লিখবেন, তো লেখার ওয়েটা হচ্ছে স্যার ঠিক এই ফরম্যাটে লিখবেন। যদি ত্রিমাত্রিক থাকতো আপনি জাস্ট এইভাবে লিখতেন যে ওপি সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই যে স্যার এইভাবে লিখবেন। কথা কি বুঝাইতে পারলাম? এইভাবে লিখবেন তাহলে হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। মূলত এটা লেখা যে কথা, এই যেরকম যে বিন্দু আকারে লিখছেন এটা লেখা একই কথা, ঠিক আছে। আপনাদের ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে দেখবেন যে কোন বিন্দুর অবস্থান 2 5 3 এরকম একটা দেওয়া থাকতে পারে, যে মনে করেন একটা বিন্দু যার অবস্থান হচ্ছে এটা, তাহলে এই যে এ বিন্দুর যে অবস্থান ভেক্টর এরকম লিখে দিবে, সেখান থেকে আপনি যদি এরকম ভেক্টরের ফরম্যাটে না লিখতে পারেন আপনি ম্যাথ কেমনে করবেন? তাহলে এরকম যদি কোনো স্থানাঙ্ক দেওয়া থাকে সেই স্থানাঙ্ককে ভেক্টর আকারে আমরা কেমনে লিখবো বা তার অবস্থান ভেক্টরটা কেমনে লিখবো, দেখেন এই যে ও এ, তাহলে এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ সমান সমান এই যে 2টা হচ্ছে প্রথমে আছে কার জায়গায় x এর জায়গায়, তাহলে এটার আগে x এর মান মনে করেন 2, তাহলে এখানে 2 বসাই দেন, তাহলে হবে 2i, তারপরটা হচ্ছে 5 যে হবে, তারপরটা হচ্ছে কত স্যার 3k, এই যে স্যার, অর্থাৎ এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্যার আমাদের এইটা। এইভাবে আমরা ভেক্টর ফরম্যাটে কিন্তু লিখতে পারি, বুঝতে পারছেন? এটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু অঙ্ক পারা যাবে না। আশা করি একটু ক্লিয়ার। এখন মজার বিষয় হচ্ছে স্যার, এখন মজার বিষয় দেখেন, এই যে আপনি পি বিন্দুর অবস্থান ওপি দ্বারা প্রকাশ করতেছেন, পি বিন্দুর অবস্থান ওপি দ্বারা প্রকাশ করতেছেন, এই ওপিটাকে আপনি যদি ও থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব ধরেন, এটাকে কিন্তু ব্যাসার্ধ ভেক্টর বলা যায়, ঠিক আছে। তাহলে এই ওপি ভেক্টরের পরম মান বা ভ্যালু আপনি কেমনে বের করবেন? পরম মান বা ভ্যালু, ঠিক আছে। তাহলে এই যে ওপি ভেক্টরের পরম মান বা ভ্যালু আমরা কেমনে বের করতে পারি বলেন তো স্যার? এটা পরম মান বের করার সূত্রটা হচ্ছে তাদের যে সহগগুলা থাকবে না এক্স ওয়াই এবং জেড, ওইগুলা স্কয়ার করে জাস্ট বর্গ করে দিবেন, দ্যাটস এনাফ। এখানে একটা পিথাগোরাসের যে সূত্রটা আছে না, ঠিক সেম ওই সূত্রটা অ্যাপ্লাই হয়, ঠিক সেম ওই সূত্রটা অ্যাপ্লাই হয়। এটা আমি চাইলে আপনাদের দেখাই দিতে পারি কিভাবে হইছে, আপনি দেখেন কিভাবে এরকম হইলো, একটু দেখেন স্যার। ধরেন এটা হচ্ছে পি বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তাহলে আমি যদি একটু আপনাদেরকে বলি, এটা যেহেতু পি বিন্দু আমাদের, তাই না, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ নাকি। এখন এটা যেহেতু পি বিন্দু আমাদের, এটা মূল বিন্দু, এইটুকু হচ্ছে ওপি, এই ওপিটার আমরা মনে করেন আর ধরলাম, হ্যাঁ। তাহলে এখন আমি এখান থেকে একটা লম্ব টানছি, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের এক্স আই, যদি আমরা আয়তাকার ভেক্টর সহকারে লিখি, এবং এই যে এখান থেকে এই পর্যন্ত বলেন অথবা এখান থেকে এই পর্যন্ত যে লম্বটা নিয়ে আর কি, হ্যাঁ, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে কথা, এটা আর এটা কিন্তু সমান বাহু, হ্যাঁ, এটা কিন্তু সমান, তাহলে এটাকে কি লেখা যাবে? ওয়াই জে লেখা যাবে। এখন আপনি দেখেন তো স্যার এটা একটা সমকোণী ত্রিভুজ না? যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে তাহলে এখানে আপনি পিথাগোরাসের যে সূত্রটা আছে আমাদের, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? এই যে স্যার আমরা লিখলাম, লেখার পরে এক্স স্কয়ার, আচ্ছা এখানে আমি বলে দেই আই ইন্টু আই, এটা কিন্তু একক ভেক্টর, আবার নট আমরা কি মনে করবো না, এটা আবার ওই যে কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম না, ইমাজিনারি নাম্বার, সেই নাম্বার চিন্তা করেন না। আই এবং আই এই দুইটা ডট গুণফল কিন্তু হচ্ছে 1, আই এবং আই এই দুইটা ডট গুণফল হচ্ছে কত স্যার 1, অর্থাৎ স্কেলার গুণফলের মান কত আসে 1 আসে, ঠিক আছে। সেই জন্য তাহলে এই যে দেখেন আই স্কয়ার মানে কি আই ডট আই, তার মান কত 1। সিমিলারলি ওয়াই স্কয়ার ইনটু জে স্কয়ার, জে স্কয়ার মান কত আসে 1 আসে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এখানে যে স্কয়ারটা আছে স্যার, এই যে আমাদের এখানে যে স্কয়ারটা ছিল সেটা ওই পাশে নিলে কি হবে, এরকম হয়ে যাবে না? হবে কিনা? তাহলে এটা যদি দ্বিমাত্রিক ক্ষেত্রে এরকম হয়, তাহলে ত্রিমাত্রিক ক্ষেত্রে অবভিয়াসলি কি হবে, এরকম হবে। ত্রিমাত্রিক ক্ষেত্রে তো এরকম হবে, সেই জন্যই বলছি যে পরম মান বের করার সূত্র হচ্ছে এটা, কারণ এটা আপনার লাগবে। তাহলে এখান থেকে দুইটা বিষয় একটু শিখে রাখেন, স্থানাঙ্ক দেওয়া থাকলে কেমনে ভেক্টর প্রকাশ করা লাগে
এবং যদি কোনো একটা স্থানাঙ্ক দেওয়া থাকে তার মান আমরা স্যার কেমনে বের করব, এই দুইটা বিষয়, তাহলেই হইছে। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা বিষয় শিখেন, আরেকটা বিষয় শিখাই দিই, সেটা কি আবার বলেন তো? আরেকটা বিষয় হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টর এর যোগ বিয়োগ এবং সামান্তরিক সূত্র আছে, বহুভুজ সূত্র আছে, আমি অত কিছুতে গেলাম না। হ্যাঁ, তো দেখেন আমরা প্রথমত ভেক্টরের যোগ নিয়ে একটু কথা বলি, অর্থাৎ দুইটা ভেক্টর রাশিকে আমরা কেমনে যোগ বিয়োগ করব সেটা একটু ভালো করে খেয়াল করেন। সাপোজ মনে করেন আমাদের এখানে দুইটা ভেক্টর রাশি আছে, তো এটা হচ্ছে আমাদের এক্স একটা ভেক্টর, আর আমরা মনে করলাম এখানে আরেকটা ভেক্টর আছে হচ্ছে আমাদের, আরেকটা ভেক্টর হচ্ছে ওয়াই আমাদের একটা ভেক্টর। এই যে এটা হচ্ছে এক্স একটা ভেক্টর এবং এখানে ওয়াই একটা ভেক্টর আছে। এখন আমরা কি করলাম, এই দুইটা ভেক্টর রাশিকে, এই দুইটা ভেক্টর রাশিকে একটা ত্রিভুজের বাহু হিসেবে আমরা সেটআপ করলাম। কিভাবে সেটআপ করলাম? সাপোজ মনে করেন এবি বাহু বরাবর, কোন বাহু বরাবর স্যার? আমরা এবি বাহু বরাবর, এই যে এ থেকে বি বরাবর এক্স যে ভেক্টরটা ছিল সেটাকে আপনি স্থাপন করছেন, এক্স ভেক্টরটাকে এবি বাহু বরাবর স্থাপন করছেন। তারপরে এই যে বি বিন্দু আছে না স্যার, এই বি বিন্দুতে আপনি আবার ওয়াই ভেক্টরটা কি করছেন? সেটআপ করছেন। বি বিন্দুতে ওয়াই ভেক্টরটাকে সেটআপ করছেন, স্থাপন করছেন। তাহলে এইখানে মনে করেন এটা হচ্ছে আমাদের ওয়াই ভেক্টর, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই ভেক্টর, এটা তো এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে দেখেন এই বরাবর, এটা ধরেন সি বিন্দু, তাহলে এই যে বিসি বরাবর কি করছেন আপনি? ওয়াই ভেক্টরটাকে স্থাপন করছেন। তাহলে এইটা হচ্ছে আপনার ওয়াই ভেক্টর। একই ক্রমে আমরা কি করলাম? এই দুইটা ভেক্টরকে স্থাপন করলাম। স্থাপন করার পরে আমরা এই এ এবং সি এই দুইটা বিন্দুকে যোগ করে দিলাম, এ এবং সি এই দুইটা বিন্দুকে যোগ করে দিলাম। তাহলে ত্রিভুজের যে যোগ, সরি ভেক্টরের যে ত্রিভুজ সূত্রটা আছে, ভেক্টর যুগের যে ত্রিভুজ সূত্র, সেই সূত্রটা এরকম বলছে, যদি কোন একটা ভেক্টরের ক্ষেত্রে বা কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা ভেক্টর রাশি একই ক্রমে থাকে, দুইটা ভেক্টর রাশি যদি কি থাকে? একই ক্রমে। একই ক্রমে মানে কি? একই দিকে। দেখেন এটা এ থেকে বি তে গেছে, তারপর এটা বি থেকে সি তে গেছে, তাহলে তারা যদি একই ক্রমে থাকে তাহলে তৃতীয় বাহুটা, তৃতীয় বাহু বলতে কোনটা? এসি বাহুটা, এই এসি বাহুটা বিপরীত ক্রমে, তাদের ক্রমটা কি ছিল? এ থেকে বি, বি থেকে সি। তাহলে পরবর্তী ক্রমটা হওয়ার কথা ছিল সি থেকে এ বরাবর, এটাই কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু কি বলছে? বিপরীত ক্রমে বলছে। তার মানে বিপরীত ক্রমে বলতে কি? এ থেকে সি এর দিকে যাবে। ঠিক আছে, তাহলে ভেক্টর যোগের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে এসি ইজ ইকুয়াল টু, অর্থাৎ এসি ভেক্টর সমান হচ্ছে এবি ভেক্টর প্লাস, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টরের যোগের সূত্র। দুইটা ভেক্টর রাশিকে আমরা যদি কি করতে পারি? কোন ত্রিভুজের দুইটা বাহুর মধ্যে সেটআপ করতে পারেন, তাহলে তৃতীয় মানে একই ক্রমে যদি সেটআপ করতে পারেন, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশ করবে। লব্ধি মানে এখানে বলতে পারেন যে যোগফল বলতে পারেন, বাট যোগফল 100% কারেক্ট কথা না, তো আমরা ধরে নেই আপনাদের সুবিধার জন্য। সো এই যে দুইটা ভেক্টর রাশি লব্ধি প্রকাশ করলাম, করে ফেলছি। আচ্ছা, এইটি হচ্ছে ভেক্টরের যুগের ত্রিভুজ সূত্রটা। হ্যাঁ, এরপর এখানে সামান্তরিক সূত্র আছে, তারপরে বহুভুজ সূত্র আছে, আমরা ওইগুলাতে গেলাম না, কারণ ওইগুলো আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে এত একটা প্রয়োজন নাই। যেটা প্রয়োজন চলেন সেটা নিয়ে একটু আলোচনা করি, সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, যেমন ধরেন আমরা এখানে আমাদের যে বিষয়টা লাগবে, আমরা এখানে মনে করেন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিন্দু ও, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু, এখানে একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বি বিন্দু। তো আপনার কি দেওয়া আছে জানেন? আপনার দেওয়া আছে হচ্ছে এ বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক ধরেন আমাদের দেওয়া আছে এক্স ওয়াই, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের পি কিউ, এরকম। তাহলে তাহলে এখান থেকে যখন আমাদের এরকম দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এবি ভেক্টরটা কেমনে বের করব স্যার? সেখান থেকে আমরা এবি ভেক্টরটা কেমনে বের করব? এই যে দেখেন, আপনার কিন্তু এটা অঙ্কের মধ্যে থাকবে, আমি আগেই বলতেছি। আপনাকে বলবে যে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স এবং পি কিউ, তাহলে এবি ভেক্টরটা কত? বের করে দেখাও। এখন অনেকে আমরা কি করব, যে এক্স থেকে বি বাদ দিব, কিউ থেকে, এরকম অনেকে করতে পারি, বাট এটা কিন্তু 100% কারেক্ট না, এটা কিন্তু কারেক্ট না, এইভাবে করা যাবে না। কিভাবে করতে হবে সেটা এখন একটু টেকনিকটা দেখেন। সো এটা কিন্তু অবস্থান ভেক্টর, এটা কি ভেক্টর স্যার? অবস্থান ভেক্টর। তাহলে
ও বিন্দুর অবস্থান আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ওপি দ্বারা প্রকাশ করতে, ও এ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে এই যে ও ভেক্টর যেটা আছে, এই ভেক্টরটা কিন্তু এ বিন্দুর অবস্থান ভেক্টর। ও ভেক্টরটা হচ্ছে কি এ বিন্দুর অবস্থান ভেক্টর। সেম ভাবে আপনি যদি এই ওবি যোগ করেন, তাহলে এই ওবিটা কি বলেন তো স্যার? এই ওবিটা হচ্ছে আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর, আর এখানে হচ্ছে আমাদের এবি ভেক্টর। এটা আমাদের এবি ভেক্টর। আপনি এখানে যোগের সূত্র অ্যাপ্লাই করেন কিংবা বিয়োগের সূত্র অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই। বিয়োগের সূত্র অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখেন তাহলে এখানে এবি ভেক্টর বের করার সূত্রটা হবে, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওবি মাইনাস ওএ। এটা কেমনে মনে রাখবেন জানেন? শর্টকাটে, আগে শর্টকাট বোঝাই তারপর ডিটেইলস বোঝাচ্ছি। পরে কি আছে বলেন তো স্যার? এই যে আপনি এবি যে লিখছেন সবার লাস্টে কি আছে? বি আছে না? দেখেন আমি বিটা প্রথমে বি করছি, যে বিটা প্রথমে লিখছি, লাস্টে যেটা ছিল সেটা ফার্স্টে, লাস্ট হয়ে গেছে কি ফার্স্ট, আর ফার্স্ট হয়ে গেছে কি লাস্ট। মনে থাকবে না? তাহলে লাস্টে যে থাকে সেটা প্রথমে লিখবো আর প্রথমটা লাস্টে লিখে দিব, তাহলেই হয়ে যাবে। আর এখানে যদি আমরা ভেক্টরে, যেহেতু ভেক্টর এখানে একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা যায়, ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা যায়। দেখেন স্যার এই যে ও এ এবি এরা কিন্তু একই ক্রমে আছে, যে ও এ এবং এবি একই ক্রমে আছে। এখানে যোগের সূত্র অ্যাপ্লাই করতে পারেন, বিয়োগের সূত্র অ্যাপ্লাই করতে পারেন, এটা সরাসরি একটা বিয়োগের সূত্র এখানে লেখা আছে। বাট আমরা যে যোগের সূত্র দিয়ে বোঝাই, যেহেতু যোগের সূত্রটা বোঝালাম একটু আগে, দেখেন ও এ এবি এই দুইটা হচ্ছে একই ক্রমে, তাহলে এই দুইটার লব্ধি হবে যে এইটা, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি প্লাস ও এ সমান সমান ও বি, তাই না? এখন আপনি এই ওয়েটাকে স্যার ওই পাশে একটু পাঠাই দেন, আমরা এমনি নরমাল বীজগণিতে যেরকম চিন্তা করি ওরকম চিন্তা করে নেন, তাহলেই হচ্ছে। তাহলে এখানে কি হবে? ও বি মাইনাস ও এ, এরকম হয়ে যাচ্ছে না স্যার? তাহলে এইভাবেই তো আসলে মূলত লেখা যায়। এটা আপনাদের বোঝানোর জন্য শর্টকাট আমি বুঝাই দিলাম স্যার। তাহলে যখন দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকবে সেখান থেকে আমরা এইভাবে বের করতে পারবো। বুঝতে পারছি? আরো অনেক ইনফরমেশন আছে, যেমন দিক কোসাইনের অঙ্ক আসে, সমান্তরাল একক ভেক্টর আসে। তাহলে চলেন স্যার এখন আমরা সরাসরি আমাদের এই অধ্যায় থেকে যে সকল ম্যাথমেটিক্যাল টার্ম পরীক্ষা আসতে পারে সেই সকল ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে স্যার একটু কথা বলি। বেসিক তো আলোচনা করা হইলই, এখন স্যার চলেন আমরা একটু ম্যাথমেটিক্স, এখান থেকে যে সকল ম্যাথ আমাদের পরীক্ষা আসতে পারে সেই সকল ম্যাথ নিয়ে স্যার যদি একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা, যেমন আমাদের এখান থেকে প্রথমত একটা শর্ট কোশ্চেন নিয়ে যদি কথা বলি, যেগুলো আমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে। হ্যাঁ, যেগুলো আমাদের পরীক্ষায় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে। যেমন ধরেন আমাদের এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে এরকম 2i প্লাস 4j মাইনাস 5k, এবং বি একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এরকম i প্লাস 2j প্লাস 3k হলে এ ও বি এর সমান্তরাল একক ভেক্টর বের করো। এ ও বি এর সমান্তরাল একক ভেক্টর বের করো। সমান্তরাল একক ভেক্টর বের করো। হ্যাঁ, সমান্তরাল একক ভেক্টর বের করো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রশ্নটা। একটা ভেক্টর দেওয়া আছে এখানে, এই যে আমাদের একটা ভেক্টর, আর একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে স্যার এই যে এখানে দেখেন বি, এই যে স্যার বি একটা ভেক্টর। তো পরে বলছে যে এ এবং বি এর সমান্তরাল, লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করো। লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করো। কার বলছে স্যার? লব্ধি। কার? লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করতে বলছে। তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে। এই দুইটা ভেক্টর কি বের করতে হবে স্যার? লব্ধি। তা লব্ধি মানে কি? আমি একটু শর্টকাটে মনে রাখতে পারেন, দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে লব্ধি, শর্টকাটে। হ্যাঁ, তাহলে আমরা মনে করি দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে আর, তাহলে আর ভেক্টর সমান সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। যদি এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত কোনো কোশ্চেন আসে, এই অধ্যায় থেকে 3টা ক্যাটাগরি কোশ্চেন আছে, তার মধ্যে এই হচ্ছে একটা ক্যাটাগরি কোশ্চেন। আরেকটা ক্যাটাগরি কোশ্চেন হচ্ছে দিক কোসাইন বের করা। দিক কোসাইন বের করা। হ্যাঁ, আরেকটা ক্যাটাগরি কোশ্চেন হচ্ছে দেখাও যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এরকম আর কি। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, এরকম আর কি। ত্রিভুজ রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, দেখাও যে এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, তো এরকম আর কি। তো এই যে ত্রিভুজ রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, এই 3টা কোশ্চেন, বেসিক্যালি এই কোশ্চেনটা আসে
রচনামূলকের ক্ষেত্রে, রচনামূলকের ক্ষেত্রে, আর এটা আসে সংক্ষিপ্ত, এই দুইটা থেকে সংক্ষিপ্ত। আপনাদেরকে বলে দিলাম বা এই ক্লাসটা এখানে লিখে রাখতে পারেন, আপনি এই ডাকটা তুলে সাইডে লিখে দিতে পারেন যে পরীক্ষার মধ্যে এই ধরনের একটা ম্যাথ 100% আসবে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে এই ধরনের একটা ম্যাথ 100% থাকবে। ঠিক আছে, লব্ধি সমান্তরাল একক ভেক্টর। ওকে, আর এই ধরনের একটা রচনামূলক প্রশ্ন আপনার পরীক্ষায় থাকবে। দেখাও যে ত্রিভুজের যে বলে যে সমকোণী ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ অথবা সমবাহু ত্রিভুজ, এই রিলেটেড প্রশ্নগুলা স্যার এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে। সো যেহেতু আসে তাই ভালো করে করতে হবে যাতে এটার নিয়মের যে কোনো ম্যাথ আসলে আমরা পারি। আপনি প্রশ্নে আপনাকে উত্তর বলে দিবে, প্রথমেই বলছে লব্ধির, আপনি প্রথমে লব্ধি বের করেন। প্রথমে কি বের করেন? লব্ধি। তাহলে লব্ধি যদি বের করতে চাই, এ ভেক্টরটার জায়গায় এ ভেক্টর লিখি। লব্ধি মানে দুইটার যোগফল, 4j - 5k প্লাস ভি ভেক্টরটা কত? I প্লাস 2j প্লাস 3k। ঠিক আছে, এই যে লিখলাম। লেখার পরবর্তীতে যোগ বিয়োগ তো সবাই পারেন তাই না? যেমন দুইটার সাথে একটা যোগ করেন, কয়টা হবে? 3টা। তারপরে 4টা আর 2টা মিলে কয়টা হলো স্যার? 6টা, তার মানে 6j। তারপরে বিয়োগের 5টা থেকে 3টা বাদ দেন, তাহলে 2টা থাকে, অর্থাৎ 2k থাকবে, তাই না? যোগ বিয়োগ কি সবাই পারা যাবে না? যোগ বিয়োগ তো পারি নাকি? আই এর সাথে আই যোগ করবেন, জে এর সাথে জে যোগ বিয়োগ করবেন, কে এর সাথে কে যোগ বিয়োগ করবেন, তাদের সবগুলোর কি যোগ বিয়োগ হবে। তাহলে মনে করেন সিম্পলি আমরা যেভাবে যোগ বিয়োগ করি, যেখানে দুইটা আই ছিল এখানে একটা আই ছিল, কয়টা হয়েছে? 3টা। এখানে 4টা ছিল এখানে 2টা আছে, কয়টা হলো? 6টা। এখানে মাইনাসের 5টা এখানে প্লাসের 3টা, তার মানে কয়টা থাকে? মাইনাসের 2টা থাকে। এইটা হচ্ছে আমাদের লব্ধি। এখন আপনারা সকলেই জানেন যে লব্ধির একক ভেক্টর, একক ভেক্টর মানেই হচ্ছে ওই ভেক্টরকে তার পরম মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আর এর একক ভেক্টর সমান সমান কি স্যার? ওই ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরের পরম মান, মানে তার অরিজিনাল যে ভ্যালুটা আছে বা তার মান যেটা আছে সেটা। তাহলে আমরা তো এইটা পেয়ে গেছি যে উপরে যেটা ছিল এটা তো অলরেডি পেয়ে গেছি স্যার, আমরা উপরে যেটা ছিল আর ভেক্টরটা তো পেয়ে গেছি, মানে মূল ভেক্টরটা পেয়ে গেছি। এখন আমার টার্গেটটা কি? এই ভেক্টরের যে মডুলাসটা, পরম মানটা বের করতে হবে। তো পরম মান কেমনে বের করে স্যার? পরম মান বের করার অপশন হচ্ছে, পরম মান বের করার যে কোনো ভেক্টরের মান বের করবেন জানেন কিভাবে? তাদের যে সহগগুলো আছে, আয়ের সহগকে বর্গ করবেন, জে এর সহগকে বর্গ করবেন, কে এর সহগকে বর্গ করবেন, বর্গ করে সবগুলার যোগফলটা রুট ওভার করে দিবেন। আমি দেখাইছি, কিন্তু একটা প্রমাণ দেখাইছি না? সেরকম ভাবে প্রথমে একটা রুট ওভার দিলেন, দিয়া তাদের যে সহগগুলো আছে, আয়ের সহগ হচ্ছে 3, একটা স্কয়ার, জে এর সহগ কত? 6, 6 এর উপর একটা স্কয়ার, প্লাস কে এর সহগ কত? -2, তাহলে এই যে স্যার -2 একটা স্কয়ার দিলাম, দিয়ে সবগুলোকে যোগ করবো, যোগ করে রুট ওভার করে দিব, দ্যাটস এনাফ। তাহলে কি হয়ে চলে আসবে? তার পরম মানটা চলে আসবে। এখন দেখেন তো স্যার, 9 36 46 লিখে ফেললাম কেন? 36, আর এখানে হচ্ছে মাইনাস এর উপর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, আর 2 এর উপর স্কয়ার করলে 4, তার মানে কত হয় স্যার এখানে? 40 49, দ্যাট মিন্স হচ্ছে 7, অর্থাৎ আর ভেক্টরের পরম মান হচ্ছে আমাদের 7। এখন জাস্ট মানগুলা অ্যাপ্লাই করে দেন, তাহলে আর ভেক্টরটা কত? 3i প্লাস 6j মাইনাস 2k, আর পরম মানটা কত? 7। এটাকে দেখেন একটু আলাদা করে লেখা যায়। এই 7-এর উপরে সবারই অধিকার আছে, লবে যারা আছে সবারই অধিকার আছে, মানে এখানে বলা যায় এইভাবে, এই 7টাকে আমরা আলাদা করে সবার নিচে লিখতে পারি, 7কে সবার নিচে আলাদা করে লেখা যায়। তাহলে আপনি চাইলে এটাকে লিখতে পারেন যে 3i/7 প্লাস 6j ডিভাইডেড বাই 7 মাইনাস 2/7, 2k ডিভাইড বাই 7, এরকম করে লেখা যায়। অথবা আপনি চাইলে এইভাবে লিখতে পারেন এই বিষয়টাকে, যে 3/7i প্লাস 6/7j মাইনাস 2/7k, এইভাবে আপনি চাইলে লিখতে পারেন। এই হচ্ছে আমাদের কি বলেন তো স্যার, আর এর মানে এ এবং বি দুইটা ভেক্টর যে দেওয়া ছিল, সেই দুইটা ভেক্টরের লব্ধির সমান্তরাল ভেক্টর, সমান্তরালে একক ভেক্টর, লব্ধির সমান্তরালে একক ভেক্টর। এখন স্যার পরবর্তীতে যেটা আমাদের দিক কোসাইন বের করতে হবে, হ্যাঁ, দিক কোসাইন বের করতে হবে। এইরকম ক্যাটাগরির একটা ম্যাথ আমরা একটু দেখি স্যার, দিক কোসাইন বের করতে হবে, এরকম ক্যাটাগরির একটা ম্যাথ একটু আমরা খুঁজে বের করি। আচ্ছা, দিক কোসাইন আসলে কেমনে বের করে সেটা একটু খেয়াল করেন। দিক কোসাইন আমরা কেমনে বের করতে পারি? দিক কোসাইনের কথা বলছি না,
এখন আমরা দিক কোসাইন রিলেটেড দিক কোসাইন রিলেটেড মানে ডিরেকশন কোসাইন বের করো, এই ক্যাটাগরির একটা কোশ্চেন। সাপোজ মনে করেন আমি সিম্পলি একটা দিয়ে বোঝাই, যেমন ধরেন এরকম আমাদের একটা ভেক্টর দেওয়া আছে যে একটা ভেক্টর দেওয়া আছে এরকম, যে 9i প্লাস জে মাইনাস 6k। তো এই একটা ভেক্টর, পরে বলছে এর দিক কোসাইন বের করো, এর দিক কোসাইন বের করো। এরকম একটা কোশ্চেন আর কি আমাদের পরীক্ষা আমাদেরকে বের করতে বলছে। হ্যাঁ, দিক কোসাইন গুলা বের করো। এখন আমি একটু বলি আপনাদেরকে, যেহেতু এখানে কোসাইন লিখছেন তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে অবশ্যই কি আসবে, দিক। তো আমরা মনে করেন সাপোজ এখানে একটা যদি দ্বিমাত্রিক অক্ষ চিন্তা করি, যেটা হচ্ছে একটা পি বিন্দু, তো এটার স্থানাঙ্ক ছিল আমাদের এক্স ওয়াই। তো এখানে ওপি ভেক্টরটা এরকম, ওপি ভেক্টরটা হচ্ছে এরকম যে এক্স আই প্লাস ওয়াই জে, এরকমই তো নাকি স্যার? এখন কথা হচ্ছে এই ওপি ভেক্টরটা এক্স অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করছে অবশ্যই, ঠিক না? এক্স অক্ষের সাথে কি তৈরি করছে? একটা কোণ অবশ্যই তৈরি করেছে। তাহলে আপনি সেই কোণটাকে আলফা ধরেন। এটা ওয়াই অক্ষের সাথে অবশ্যই একটা কোণ তৈরি করছে, সেটাকে আপনি কি ধরেন স্যার? সেটাকে আপনি বিটা ধরেন। আবার যদি এখানে জেড অক্ষ থাকতো, সেটা জেড এর সাথে একটা কোণ তৈরি করছে, সেটাকে আপনি গামা ধরতেন। তাহলে যখন আমরা কোনো কিছুর ডিরেকশন প্রকাশ করি, আমরা সামুদ্রিক সূত্রে দেখছি যে কোনো কিছু যখন ডিরেকশন প্রকাশ করেন সেক্ষেত্রে কিন্তু কোণটা বেশি মাত্রায় জরুরি। তাহলে এখানে এই যে পি ভেক্টরটা এটার সাথে যেহেতু এই যে আলফা কোণ তৈরি করছে, কি কোণ তৈরি করছে বলেন তো স্যার? আলফা কোণ। তাহলে এই যে দেখেন, তাহলে এই বরাবর কি এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর তার দিক কোসাইনটা হবে, এক্স অক্ষ বরাবর দিক কোসাইনকে আমরা লিখবো cos আলফা দ্বারা। কি দ্বারা লিখবো স্যার? আলফা দ্বারা লিখবো। কি দ্বারা? আলফা দ্বারা। তাহলে এখন দেখেন, আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে এটা তো আমাদের এক্স আই। আচ্ছা, আইটাই বাদ দেই, শুধু আমি এক্স ধরে করতেছি। হ্যাঁ, ধরেন এখানে শুধু এক্স আছে, আই এর আলাপ বাদ দেই, আই এর আলাপ করলে এখানে ঝামেলা। তো এটা ধরেন এক্স, আর এইটুকু ধরেন আমাদের ওয়াই। তো এখন আপনি যদি এটাকে একটা ত্রিভুজ বিবেচনা করেন, পিওএম, এই ত্রিভুজটা বিবেচনা করেন, তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ। এখন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে এই কোণটা যদি আমাদের আলফা হয়ে থাকে, তাহলে কজের একটা সূত্র আছে না, কজ সমান আমরা কি জানি? ভূমি বাই অত্রিভুজ, ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমিটা কত? ভূমিটা তো আমাদের এক্স, অত্রিভুজটা কত? ওপি। ঠিক আছে, তাহলে এই যে এক্স ডিভাইডেড বাই ওপি যেটা আছে, সেটাই হচ্ছে মূলত কি বলেন তো, এই ওপি ভেক্টরের বা এই ভেক্টরটা দিক কোসাইন কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। ঠিক সেম ভাবে আপনি যদি ওয়াই অক্ষ বরাবর দিক কোসাইন বের করতে চান, তাহলে হবে ওয়াই ডিভাইডেড বাই ওপি। আপনি যদি জেড অক্ষ বরাবর দিক কোসাইন বের করতে চান, তাহলে জেড ডিভাইডেড বাই ওপি। কথা বুঝতে পারছি? মানে জেড অক্ষের সাথে তার কোণটা কত ডিগ্রি আছে, জেড অক্ষের সাপেক্ষে তার কোণটা কত ডিগ্রি, মানে জেড অক্ষের সাপেক্ষে সে কোন দিকে চলতেছে, এটাই তো দিক কোসাইনটা নির্দেশ করে, তাই না? সেই জন্যই আর কি। তাহলে এখানে আমাদের যেহেতু একটা ভেক্টর দেওয়া আছে, দেখেন যেহেতু এখানে একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এটার দিক কোসাইন বের করো। তার মানে এখানে কি করতে হবে আমাদের? তিনটা অক্ষ বরাবরই, মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর আমাদের দিক কোসাইনটা বের করা লাগবে। আপনার যখনই দিক কোসাইনের কথা বলবে, আপনার ফার্স্ট কাজ হচ্ছে এটার পরম মান বের করা, মডুলাসটা বের করা। হ্যাঁ, এটার কি বের করা বলেন তো স্যার? পরম মান অথবা মডিউলাসটা বের করা। তো পরম মান কেমনে বের করবেন? আমি আগেই বলে দিয়েছি, যার যে সহগ আছে সেটার খালি বর্গ করবেন, বর্গ করে যোগ করবেন, যোগ করে উপর একটা রুট ওভার দিয়ে দিবেন, দ্যাটস এনাফ। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে কত? 81। হ্যাঁ, আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 36। তাহলে আলটিমেটলি কত আসতেছে স্যার একটু দেখেন তো। 80 আর 30 মিলে হচ্ছে 110, 6, 7, 8 মানে 118। তাহলে এই যে স্যার আপনি এই যে এ ভেক্টরটার যে পরম মান ছিল, সেই পরম মান কিন্তু পেয়ে গেছেন। এখন এক্স অক্ষ বরাবর দিক কোসাইন, তাহলে এক্স অক্ষ বরাবর দিক কোসাইন কত? এক্স অক্ষ বরাবর আই এর যে সহগটা আছে সেটা কত? 9। তাহলে যদি আমি বলি এক্স অক্ষ বরাবর দিক কোসাইন, তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর এখানে দেখেন আই এর সহগটা কত আছে? 9। তাহলে 9 ডিভাইডেড বাই তার ভ্যালুটা কত সেইটাই লিখবেন, জাস্ট 118।
তাহলে y অক্ষ বরাবর সহগ কত আছে, z এর কিছু সহগ আছে, কিছু নাই, তার মানে বুঝতে হবে এখানটা 1 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই √1/8। এবং z অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর, z অক্ষ বরাবর দিক কোসাইনটা কত আসছে একটু দেখি। তাহলে z অক্ষ বরাবর দিক কোসাইনটা হবে আমাদের, দিক কোসাইনটা হবে কত আছে স্যার, -6, তার মানে হবে -6 ডিভাইডেড বাই √118। বুঝছি? এই তো স্যার, পারা যাবে না যদি আমাদের কোনো একটা ভেক্টরের দিক কোসাইন বের করতে বলে? পারবো তো নাকি? তা আশা করি সকলের কিন্তু পারার কথা, এই অঙ্কগুলা এইগুলাই পরীক্ষা আসে। একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর পজিশন ভেক্টর কি বলছে ভালো করে খেয়াল করেন। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর পজিশন ভেক্টর যথাক্রমে এ হচ্ছে আপনার 4 5 1, 4 5 1, ওকে। বি হচ্ছে কত, 2 4 বিয়োগের 1, আর হচ্ছে সি হচ্ছে আমাদের 3 6 3 6 মাইনাসের 3। একটু ডাকটা ভালো করে তুলি, না হলে হচ্ছে পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। 4 5 1 ঠিক আছে, 2 4 1 এটাও ঠিক আছে, 3 6 3 এটাও ঠিক আছে। তাহলে দেখাও যে এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখাও যে এটা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখাও যে এটি একটা, মানে ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ডাকটা বুঝেন নাই এমন পাবলিক হয়তো বা খুঁজে পাওয়া দুষ্কর, ডাকটা বুঝেন নাই এমন পাবলিক খুঁজে পাওয়া দুষ্কর। এই হচ্ছে আমাদের ডাক। আমার লেখা খুব একটা সুন্দর না, যেহেতু লেখা সুন্দর না সেজন্য আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, কারণ নাহলে হয়তো অনেকে আমার ডাকটা বুঝবেন না। এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে, মানে শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। শীর্ষবিন্দুগুলোর পজিশন ভেক্টর, পজিশনের বাংলা কি, অবস্থান, তার মানে এটা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে। অবস্থান ভেক্টর এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, বি এর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, সি এর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। তাহলে দেখো যে ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী, মানে প্রথমত আপনাকে প্রমাণ করতে হবে সমকোণী, পর আবার কি প্রমাণ করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটা কেমনে প্রমাণ করব স্যার? সম্ভব আদৌ দুইটা একসাথে প্রমাণ করা? সম্ভব, সবই সম্ভব, ম্যাথের ক্ষেত্রে সবই সম্ভব। উল্টাপাল্টা কোন একটা কিছু করে সম্ভব করা যায়, তাই না? দেখেন, সমকোণী মানেই কার সূত্র মেনে চলবে, পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে। তার মানে আপনাকে প্রথমত সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে পিথাগোরাসের প্রয়োজন হবে। কার প্রয়োজন হবে? পিথাগোরাস। পিথাগোরাসের যে একটা জগদীখ্যাত উপপাদ্য আছে, সেই জগদীখ্যাত উপপাদ্যটা প্রুফ করতে হবে। কি বলছে সেটার মধ্যে তিনি বলছে যে অত্রিভুজটা হবে, মানে অত্রিভুজের উপরে বর্গ করলে সেটা লম্ব এবং ভূমির উপরে যে বর্গটা আপনি করবেন তাদের বর্গের যোগফলের সমান। এই যে পিথাগোরাসের এই সূত্রটা যদি অ্যাপ্লাই হয়ে যায়, তার মানে সেটা প্রমাণ হয়ে যাবে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর যদি দুইটা বাহু সমান থাকে, দুইটি বাহু সমান, তাহলে কি প্রুফ হবে স্যার? এই যে পরেরটা। তাহলে এই যে আমি এই কথাগুলো বললাম স্যার, এই কথাগুলো থেকে আপনি কি বুঝছেন? একটা জিনিসই বোঝার কথা, আপনি শীর্ষবিন্দুগুলো যেহেতু দেওয়া আছে, তার মানে এখান থেকে বাহু বের করতে হবে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অবভিয়াসলি আপনাকে বের করতে হবে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো আপনি অত্রিভুজের দৈর্ঘ্য বের করবেন, লম্বের দৈর্ঘ্য বের করবেন, ভূমির দৈর্ঘ্য বের করবেন। ঠিক আছে, মানে 3টা বাহু বের করা মোস্ট ইম্পর্টেন্ট। 3টা বাহু বের করা ছাড়া আমরা কখনোই এই ম্যাথটা সলভ করতে পারবো না। সো ফার্স্ট অফ অল আমাদের এইখানে বাহুর দৈর্ঘ্যটা বের করাই লাগবে। এই প্রশ্নটা একটু অন্যভাবে দিতে পারে। কিভাবে দিতে পারে? এখানে দেখেন সরাসরি স্থানাঙ্ক দেওয়া আছে না, অনেক সময় সরাসরি স্থানাঙ্ক দেয় না। কেমনে দেয় আমি বলে দেই। আপনাকে বলতে পারে যে 3টা বিন্দুর অবস্থান ভেক্টর ও এ সমান সমান হচ্ছে 4i প্লাস 5j, আমি উপরে টুপি পরাচ্ছি না, হ্যাঁ, এরকম করে দিতে পারে। ও বি সমান সমান
2i প্লাস 4j মাইনাস কে, তারপর হচ্ছে OC সমান হচ্ছে 3i প্লাস 6j মাইনাস 3k। এরকম করে থাকতে পারে। হ্যাঁ, পরীক্ষার মধ্যে কে বলবে যে কোন একটা ত্রিভুজের তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ সমান এত, বি সমান এত, সি সমান এত, তাহলে প্রমাণ করো যে ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে। ঠিক আছে, তো এরকম স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে আমরা অবস্থান ভেক্টর বের করতে পারি বা লিখতে পারি সেটা আশা করি আমরা এতক্ষণ যাবত যে আলোচনা করছি সেখান থেকে সবার বোঝার কথা। যেমন ধরুন আমি যদি এখানে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, এই ধরনের আমাদের একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ধরনের আমাদের একটা ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে কি বলেন তো আমাদের, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 5 1, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরুন আমাদের বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কত 2 4 1, 2 4 বিয়োগের 1, এবং এটা ধরেন সি বিন্দু, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কত 3 6 মাইনাসের 3। এগুলা কিন্তু বিন্দুর স্থানাঙ্ক। এখন আপনি যদি দৈর্ঘ্য বের করতে চান তাহলে অবশ্যই এবি দরকার হবে, বিসি বের করতে হবে, সিএ বের করতে হবে, বা এসি বের করতে হবে, তাই না? এখন এই বিন্দুটা বা এই যে বিন্দুটা এখানে যে স্থানাঙ্ক, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড এর মান, তাই না? মানে এটা হচ্ছে কোন একটা মূল বিন্দুর সাপেক্ষে। কার সাপেক্ষে বলেন তো স্যার? মূল বিন্দু, যে কোনো একটা মূল বিন্দু, যে কোনো একটা মূল বিন্দু, মনে করেন এটা হচ্ছে ও হচ্ছে একটা মূল বিন্দু, এই মূল বিন্দুর সাপেক্ষে এটার অবস্থান ভেক্টর, এই যে ও, এটা হচ্ছে এটা ওবি, এটা হচ্ছে এই যে ওবি, এবং এই যেটা হচ্ছে ওসি। ঠিক আছে, এইভাবে মূলত দেওয়া আমাদের। তাহলে সেখান থেকে আমরা যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে সেখান থেকে আমরা জানি এবি কেমনে বের করি বা বিসি কেমনে বের করি, মনে নাই যে যুগের সূত্রের মধ্যে পড়লাম, মনে আছে তো? সেই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করবেন এখন। তাহলে এবি বাহুটা আমরা প্রথমত বের করি। আমরা কি বের করব স্যার? এবি বাহুটা বের করি। এবি বাহু বের কেমনে করে স্যার বলছিলাম, লাস্ট হয়ে যায় ফার্স্ট, মানে ওবি হবে আগে, আর তার সেখান থেকে আমরা কি বিয়োগ করব বলেন তো স্যার? ও এটা বিয়োগ করব, এই যে, অর্থাৎ ওবি থেকে ও বিয়োগ করলে এবি বাহু পাওয়া যাবে। কেন? আপনি যদি এখানে ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করেন, আপনি যদি এখানে ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে তো দ্যাটস এনাফ। তাহলে ওবিটা কত? এই যে স্যার আমাদের ওবি, এই যে জায়গায় লেখা আছে দেখেন ওবিটা কত 2i প্লাস 4, যে আমি এমন ভাবে অঙ্কটা করাচ্ছি যাতে এই নিয়মের যে কোনো অঙ্ক আসলে আপনি ভুল হতে পারেন, ম্যাথ ভুল হবে না। সেই জন্য এইভাবে একটু আমি করাই দিচ্ছি। তো এই যে ওবির জায়গায় ওবি ভেক্টরটা লিখলাম, তারপরে মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস, এই যে মাইনাস, এরপরে হচ্ছে ও এ ভেক্টরটা স্যার এই যে এটা মাইনাস দ্বারা কিন্তু সবারই গুণ করবেন, হ্যাঁ, মাইনাস দ্বারা সবারই গুণ করে দিবেন, তাহলে হবে মাইনাস 4i মাইনাস 5j মাইনাসের কে। বুঝছেন তো? এই যে মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা প্লাস মাইনাস মাইনাস, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এই যে লিখলাম। এখন একটু যোগ বিয়োগ করেন, পারবেন আশা করি। দুইটা আর এখানে মাইনাসের 4টা, তার মানে মাইনাসের 2টা থাকবে, তারপরে 4টা 5টা, মানে একটা থাকবে, হ্যাঁ, এখানে মাইনাসের 2টা। দেখছেন? দেখার তো কথা নাকি? না দেখার তো কিছু নাই। মাইনাসের 4টা থেকে 2টা বাদ দেন, মাইনাসের 2টা থাকে, মাইনাসের 5টা থেকে প্লাসের 4টা বাদ দেন, একটা থাকে, আর মাইনাসের একটা মাইনাসের একটা মিলে মাইনাসের 2টা হলো। তাহলে এটা হচ্ছে কার ভেক্টর? এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর। এখন কাজ কি বলেন তো? এবি ভেক্টরের মান বের করা। মান মানে মান, স্যার আপনি দৈর্ঘ্য বলতে পারবেন? এটা কি দৈর্ঘ্য ইন্ডিকেট করে? না, এখান থেকে মান বের করলে আমরা তার দৈর্ঘ্যটা বলতে পারবো। কেমনে জানি বের করি স্যার? একটা রুট ওভার দেই, তারপরে তাদের যে সহগগুলা ছিল সেই সহগগুলা সাথে নিয়ে আমরা সেই সহগগুলাকেই আমরা বর্গ করে যোগ করে দেই। দ্যাট মিন্স এখানে আমাদের কত আসবে? 4 1 4, তার মানে হচ্ছে কত স্যার? 9 মানে হচ্ছে 3। কত স্যার? 3। তাহলে এই যে এবি বাহুটা, এইটার মান পাইছেন আপনি 3। এবি বাহুর মানটা কত পেয়ে গেলাম স্যার? আমরা 3 পেয়ে গেলাম। এবি বাহুর যেহেতু মান পেয়ে গেছি, এখন আমরা বিসিটাও বের করতে পারি, যে বি সি, এটাও আমরা বের করতে পারবো, বিসিটাও আমরা বের করতে পারবো। চলেন তাহলে এখন আমরা বিসি বাহুটার মানও বের করি, এটা এখানে আপাতত থাকুক। এখন চলেন আমরা বিসিটা বের করি, বিসি বাহু। তাহলে এই যে স্যার আমাদের বিসি বাহু, কি করব? ওসি থেকে ওবি বাদ দিতে হবে নাকি? তো ওসিটা কত এখানে? 3 6 3, তার মানে 3i
প্লাস 6j মাইনাসের 3k। এরপর আপনি কি করবেন, অবশ্যই মাইনাস চিহ্ন, যেহেতু মাইনাস দ্বারা বি রে যা আছে সবারে গুণ করেন, এই যে এটা মাইনাস দ্বারা গুণ করে দিবে, তাহলে এখানে -2i হবে, এখানে -4j, এখানে প্লাস k হয়ে যাবে। -2i মাইনাসের 4j প্লাসের k হবে। হ্যাঁ, মাইনাস দ্বারা গুণ করতেছেন আর কি, গুণ করে দেখেন, প্লাস মাইনাসে মাইনাস মানে মাইনাসের 2k, প্লাস মাইনাসে মাইনাস মানে মাইনাসের 4k, আর মাইনাস মাইনাসে প্লাস মানে প্লাসের k হয়। এখন যোগ বিয়োগটা আশা করি পারেন। 3টা থেকে 2টা বাদ, থাকবে একটা। তারপর হচ্ছে 6টা থেকে 4টা বাদ, থাকবে হচ্ছে 2টা মানে 2j। 3টা থেকে একটা বাদ, তার মানে মাইনাসের 2টা থাকে। এটা হচ্ছে আপনার বিসি ভেক্টর। হ্যাঁ, এখন আপনি এখান থেকে বিসি ভেক্টরের মান বের করবেন, তাহলে দৈর্ঘ্যটা বলা যাবে 1 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার প্লাস -2 এর উপরে স্কয়ার দিলে এখানে কত আসে স্যার? 1 যোগ 4 যোগ 4 মানে হচ্ছে √9, √9 মানে হচ্ছে 3। তাহলে ওই যে স্যার ত্রিভুজের কথা বলছিলাম, বিসি বাহুর মান কত পেয়ে গেলাম আমরা? 3 পেয়ে গেলাম। দুইটা বাহু শেষ, তৃতীয় একটা বাহু আবার এসি বাহু কেমনে বের করব? সি থেকে আবার যাবে, তার মানে ও সি মাইনাস ও এ। ওসিটা কত? ওসিটা কত বলেন? ওসিটা হচ্ছে কত? 3 6 3, 3 যোগ 6 যোগ বিয়োগের 3, এই যে মাইনাস, এরে মাইনাস দ্বারা গুণ দেন, এটার মাইনাস দ্বারা গুণ দেন, তাহলে -4 -5 k। এই যে স্যার, আশা করি বুঝছেন, মাইনাস দ্বারা গুণ দিয়ে দিয়েছি সবাইকে। গুণ দেওয়ার পরে কি হয়েছে? 3টা থেকে 4টা বাদ যাবে, তাহলে বিয়োগের একটা থাকবে। তারপরে হচ্ছে এখানেও কয়টা থাকে দেখেন, 6টা থেকে 5টা বাদ দেন, তাহলে যোগের একটা। এই যে 6টা থেকে 5টা বাদ, তাহলে একটা থাকবে, আর 3টা আর একটা মিলে হচ্ছে 4টা মানে মাইনাসের 4k। এটা তো আমাদের এসি এর ভ্যালু। হ্যাঁ, তাহলে এসি এর মান কত? মডুলাস অফ এসি বা এটার পরম মান দৈর্ঘ্য কত? তাহলে রুট ওভার করব মাইনাসের 1 এর উপর স্কয়ার প্লাসের 1 এর উপর স্কয়ার প্লাস মাইনাসের 4 এর উপর স্কয়ার। তাহলে এখানে কত আসতেছে? 1 যোগ 1 যোগ 16, তার মানে হচ্ছে রুট ওভার 18। কত আসে স্যার? রুট ওভার 18 আসে, এই যে রুট 18, এটা হচ্ছে এসি বাহুর মান। তাহলে এইটুক তো আশা করি আমাদের সবাই বুঝতে পারছি নাকি? এইটুক তো আমরা আশা করি সবাই বুঝতে পারছি, যে যতটুকু মান বের করলাম, এই মান বের করার মধ্যে কোনো শিক্ষার্থীর প্রবলেম কিন্তু হওয়ার কথা না। এই যে প্রথম কাজই হচ্ছে, যদি এরকম ত্রিভুজ ত্রিভুজ দেখাইতে বলো, আপনার প্রথম কাজই হচ্ছে তাদের অবস্থান ভেক্টরগুলো লিখে সেখান থেকে বাহুগুলোর দৈর্ঘ্য বের করা। এবি বিসি এসি বাহুগুলোর দৈর্ঘ্য বের করবেন। বের করার পরে যে শর্তের কথা বলে, কি শর্তের কথা বলছিল জানি স্যার, বলেন তো কি শর্তের কথা বলছিল? সমকোণী ত্রিভুজ নাকি? কি বলছে স্যার? সমকোণী ত্রিভুজ, এটা বলছিল না? এটা তো বি বিন্দু। তো এবির মান পাইছি 3, বিসির মান 3 পাইছি, আর এটার মান পাইছি আমরা √18। সমকোণী হইতে গেলে আমরা জানি এই পিথাগোরাসের উপপাদ্যটা একটা ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এইটা একটু প্রমাণ করে দেখি। আপনি দেখেন তো, অত্রিভুজের উপরে স্কয়ার করেন, অত্রিভুজের উপরে স্কয়ারটা করে দেখেন একটু, অত্রিভুজের উপরে একটা স্কয়ার করে দেখেন। অত্রিভুজটা কত? √18। তাহলে অত্রিভুজের উপর আমরা যদি স্কয়ারটা করে থাকি, তাহলে এখানে অত্রিভুজ স্কয়ার, অত্রিভুজ বলতে এসি, তার মানে এসির উপর স্কয়ার, তো এসির মানটা কত? √18 দিলেন স্কয়ার, তাহলে স্কয়ার রুটে কাটা গেলে এখানে শুধু 18 থাকবে। তারপরে লম্ব আর ভূমির স্কয়ার যোগ করে দেখেন, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কত? 3, এ দেখেন লম্ব কিন্তু 3 পাইছেন, তাহলে 3 এর উপর স্কয়ার, ভূমিটাও 3, তাহলে 9 যোগ 9 মানে হচ্ছে কত? 18। আপনি আলটিমেটলি এখান থেকে কি পাইলেন? অত্রিভুজ স্কয়ার, অর্থাৎ অত্রিভুজ স্কয়ারের মান আর এই দুইটার যোগফলের মান সেম সমান, তার মানে আমরা এটা পাইছি না, যে অত্রিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু আমি এটা পাইছি, এটা কার সূত্র? পিথাগোরাস সূত্র। যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, দ্যাট মিন্স এটা হচ্ছে, বা এই ত্রিভুজটা হচ্ছে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। অবশ্যই কোন ধরনের ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে,
আর পরবর্তীতে যেহেতু এখানে দুইটা বাহু যেহেতু সমান, অর্থাৎ এ বি আর বিসি সমান, দুইটা বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। দ্যাট মিন্স অবভিয়াসলি এটা হচ্ছে একটা কি, যেহেতু এখানে তাহলে পিথাগোরাসের সূত্র মানছে বিদায় এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর যেহেতু এবি সমান সমান বিসি, তাই এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুইটা বাহু সমান। তাহলে যখন কোন ত্রিভুজের ক্ষেত্রে অত্রিভুজ অ্যাপ্লাই, পিথাগোরাসের অ্যাপ্লাই হবে এবং দুইটা বাহু সমান হবে, সেটাকে আমরা একসাথে বলতে পারবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দ্যাটস এনাফ। স্যার এই ক্যাটাগরির কোশ্চেনটা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, পরীক্ষায় আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পারেন একটু যেটা আছে এখানে, এই যে অধ্যায় থেকে আমি যে অঙ্কগুলো করালাম স্যার, এর বাহিরে কোনো অঙ্ক আপনার পরীক্ষা আসবে না, কোনো অঙ্ক পরীক্ষায় আসবে না। এর নিয়মের ভিতর থেকেই আপনি অবশ্যই অঙ্ক পাবেন, ঠিক আছে? অর্থাৎ আজকের ক্লাস থেকে মিনিমাম মনে করেন একটা সংক্ষিপ্ত একটা রচনামূলক আপনার কভার হয়ে গেল। এর বাহির থেকে আমাদের পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না। তারপরে সমরেখার একটা বিষয় আছে, সমরেখার বিষয়টা তো একটা আসে না। এখন আমরা তাহলে পরবর্তী যে অধ্যায়টা আছে ভেক্টরের ডট গুণফল, এটা থেকে একটু কোশ্চেনগুলো আপনাদের বলে দিই আমি। দেখেন কোন কোন কোশ্চেনগুলো আপনারা পড়বেন ভেক্টরের ডট গুণফল থেকে। লম্ব বিক্ষেপ বের করা এবং হচ্ছে এর কোন মানের জন্য। দেখেন আমি একটু কয়েকটা টাইপস আপনাদের এখান থেকে লিখে দিচ্ছি যেগুলো আপনাদের পরীক্ষায় আসবে 100% থাকেন। লম্ব বিক্ষেপ বের করা, হ্যাঁ আমি এখানে ম্যাথের টাইপগুলো বলতেছি। দেখেন এখান থেকে সরাসরি ম্যাথ না বলে আমি ম্যাথের টাইপগুলো বলে দিই, এটা আপনার জন্য উপকার হবে। এক নাম্বার একটা ম্যাথ দিচ্ছে, দেখেন ম্যাথটা এরকম হয় যে একটা ভেক্টর, এ ভেক্টরের মানটা হচ্ছে এ আই মাইনাস 3 এটা আপনার উদাহরণের মধ্যে একটা ম্যাথ আছে, দেখেন প্লাস 2k এবং বি আর একটা ভেক্টর এবং বি হচ্ছে আরেকটা ভেক্টর, যে ভেক্টরের মানটা হচ্ছে এ আই প্লাস জে প্লাস কে হলে এ এর কোন মানের জন্য, এর কোন মানের জন্য ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। এই একটা কোশ্চেন। এটা আরেকটা কোশ্চেন পড়বেন, এটা 95% সম্ভাবনা আছে পরীক্ষা আসার মতো, ঠিক আছে? সংক্ষিপ্ততে আসবে এটা। আর এখানে আরেকটা কোশ্চেন আপনারা দিতে পারি যে লম্ব বিক্ষেপের যে ম্যাথগুলো আছে না, লম্ব বিক্ষেপ বের করো, লম্ব অভিক্ষেপ বের করো। এখানে বলে যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ অথবা বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ। এই ক্যাটাগরি যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো করে যাবেন। এই দুইটা প্রশ্ন এই অধ্যায় থেকে সংক্ষিপ্তর জন্য, ঠিক আছে? এবং আপনাদের এই ভেক্টরের যে স্কেলার গুণন আছে, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নে আসে, রচনামূলক তেমন আসে না, ঠিক আছে? রচনামূলক তেমন আসে না। উপাংশ বের করা, লম্ব বিক্ষেপ বের করা, ঠিক আছে? লম্ব বিক্ষেপ অথবা হচ্ছে উপাংশ বের করা, হ্যাঁ উপাংশ বের করা, এই রিলেটেড প্রশ্ন করবেন। অর্থাৎ আপনাদের 14 নম্বর অধ্যায় থেকে জাস্ট এই দুইটা ক্যাটাগরি ম্যাথ করবেন, জাস্ট এই দুইটা, আর কিছু লাগবে না। জাস্ট এই দুইটা ক্যাটাগরি ম্যাথ করে যান, একটা প্রশ্ন কমন পাবেন, একটা প্রশ্ন অবশ্যই 100% কমন পাবেন এখান থেকে, ঠিক আছে? এরপরে স্যার 15 নম্বর যে অধ্যায়টা আছে ভেক্টরের ক্রস গুণফল, স্যার এখান থেকে রচনামূলক একটা কমন পাবেন, একটা কোশ্চেন দিও মাত্র, ঠিক আছে? রচনামূলক একটা কোশ্চেন দিচ্ছে, ইনশাআল্লাহ এই একটা কোশ্চেনই কমন থাকবে, হ্যাঁ ইনশাআল্লাহ এই একটা কোশ্চেন দিব, এখান থেকে একটা কোশ্চেন আপনি পরীক্ষায় কমন পাবেন, ঠিক আছে? এখান থেকে রচনামূলক প্রশ্ন আমাদের সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে? ক্ষেত্রফল বের করার যে ম্যাথগুলো আছে, ক্ষেত্রফল বের করার যে ম্যাথগুলা, সেই ম্যাথটা করে যাবেন। যেমন আমি একটা ম্যাথ দিচ্ছি স্যার, অনলি একটা ম্যাথ, ঠিক আছে? একটা ম্যাথ দিচ্ছি, একটা ম্যাথ করে যান যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যার কর্ণগুলো এত। আচ্ছা এখানে আমি দুইটা ম্যাথ দিই, দুইটা ক্যাটাগরি ম্যাথ। একটা ম্যাথ দিচ্ছি এটা যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো, একটি সামান্তরিকের ক্ষেত্রফল বের করো যার কর্ণদ্বয় দুইটা দেওয়া আছে, হ্যাঁ কর্ণ থেকে আপনি ক্ষেত্রফল বের করবেন। যেমন হচ্ছে
3i প্লাস জে, এটা আপনাদের উদাহরণের একটা ম্যাথ, হ্যাঁ, i মাইনাস 3j প্লাস 4k, এই যে এটা, এটা একটা। আর একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড যে ম্যাথগুলো আছে, সামান্তরিক ঘনবস্তুর আয়তন বের করার অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো করে যাবেন। সামান্তরিক ঘনবস্তুর আয়তন, এটা হচ্ছে আপনাদের সামান্তরিক ঘনবস্তুর আয়তন তিনটা ভেক্টর দেওয়া থাকবে। এ বি, ধরেন সামান্তরিক একটা ঘনবস্তু, সেই ঘনবস্তুর এ বি তিনটা দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, অর্থাৎ তিনটা বাহু দেওয়া আছে। সামান্তরিক ঘনবস্তুর তিনটা বাহু দেওয়া আছে, এ বি সি, তাহলে তার আয়তন বের করো। এই ক্যাটাগরির যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলা করে যাবেন। এই দুইটা থেকে পরীক্ষার মধ্যে 100% আপনি রচনামূলক একটা কমন পাবেন। ঠিক আছে? তো ভেক্টর পার্টটা আমি যেভাবে বললাম ঠিক সেভাবে পড়াশোনা করেন। ভেক্টর পার্ট থেকে এর বেশি আর কিছু পড়া লাগবে না আপনার। ভেক্টর থেকে এর বাহিরে আর কিছু পড়া লাগবে না। ভেক্টর থেকে এইগুলা পড়লেই এনাফ, ভেক্টর থেকে এইগুলা পড়লেই এনাফ। তাহলে আমরা আজকের ক্লাসে 13 নম্বর অধ্যায় পড়লাম, এ টু জেড পড়লাম। একজন শিক্ষার্থী যদি ভেক্টর এই ক্লাসটা করে, তার 13 নম্বর অধ্যায়ে কোনো সমস্যা থাকার কথা না। 14 নম্বর অধ্যায় থেকে মাত্র 2টা অঙ্ক দিয়েছি, 15 নম্বর থেকেও দেখেন 2টা অঙ্ক দিয়েছি। 14 থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসে, আর এই অধ্যায় থেকে রচনামূলক আসে। এখানে একটা সামান্তরিককরণ দেওয়া আছে, তার ক্ষেত্রফল বের করতে পারলে উদাহরণ আমাদের একটা ম্যাথ পাবেন, সেটা করে যাবেন। আরেকটা হচ্ছে সামান্তরিকের একটা সামান্তরিক ঘনবস্তুর তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার আয়তন বের করতে বলে। এই ক্যাটাগরির ম্যাথগুলো স্যার ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। সো আমি যেভাবে বললাম ঠিক সেভাবে যদি পড়াশোনা করেন, তাহলে ভেক্টর থেকে মোটামুটি ভাবে ভালো একটা মার্কস আপনি আদায় করতে পারবেন। তো উল্টাপাল্টা পড়াশোনা করে লাভ নেই, সাজাই গুছাই পড়াশোনা করবেন। পড়াশোনাটাকে একটা গুছানো ওয়েতে পড়াশোনা করতে হয়। ঠিক আছে? এটা হচ্ছে পড়াশোনার একটা নিয়ম। আপনি যাই পড়েন সেটা একটা গুছানো ওয়েতে পড়াশোনা করবেন। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।